কল্পনা করুন আপনি একটা ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছেন, চারিদিকে শুধু অন্ধকার। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, কান ফাটানো আওয়াজ আসছে চারিদিক থেকে, আর আপনি বুঝতে পারছেন না আপনি কোন সময়ে আছেন, 1994 নাকি 2024, অতীত নাকি বর্তমান। আজকের গল্পটা এমন এক অভিশপ্ত জঙ্গলকে নিয়ে যেখানে একবার ঢুকলে সময় নিজেই আপনাকে গ্রাস করে নেয়। এই জঙ্গলের রহস্য উন্মোচন করতে গিয়ে একজন সাধারণ পুলিশ কনস্টেবল আবিষ্কার করবে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা। তাহলে চলুন শুরু করা যাক সম্ভবম অধ্যয়ন অনু। মুভির শুরু হয় 1940 সালের দিকে ভারতের কেরালার একটা ঘন জঙ্গলে। আমরা দেখি একজন বিদেশি মহিলাকে, যার সাথে কিছু স্থানীয় লোকও ছিল, আর তারা দুটো বস্তায় বাঁধা লাশ নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছে। সেখান থেকে একটা বস্তা যখন খুললো, ভেতরে দেখা গেল একটা মেয়ের লাশ। কিন্তু বিদেশি মহিলাটি লাশের দিকে তাকিয়ে একবার থুতু ফেললো আর ঘৃণায় মুখ বিকৃত করে বলল, এদের দুজনকে আলাদা আলাদা করে রাখো, যাতে এরা মরার পরেও যেন একসাথে না থাকতে পারে। এই বলে মেয়েটির লাশ একটি কাদা ভরা পুকুরের মধ্যে ছুঁড়ে ফেললো। দ্বিতীয় বস্তায় ছিল জেমস নামের একজন পুরুষ। সে এখনো জীবিত ছিল, বস্তার ভেতরে শুয়ে সে সুযোগ খুঁজছিল, আর সুযোগ পেতেই বস্তা থেকে বেরিয়ে এসে পালানোর চেষ্টা করে। আর এখান থেকে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয় যে বিদেশি মহিলাটি আসলে জেমসের স্ত্রী, আর যে মেয়েটাকে কাদার দলদলে ফেলা হয়েছে সে এই স্থানীয় একজন কাজের মেয়ে। জেমসের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, আর জেমসের স্ত্রী মানে বিদেশি মহিলাটি এই ব্যাপারটা বুঝতে পেরে দুজনকেই শেষ করার সিদ্ধান্ত নেয়। তবে মেয়েটিকে মেরে সেখানে ফেলে দিলেও জেমস সেখান থেকে যেন তেন করে পালাতে সক্ষম হয়, কিন্তু বেশিক্ষণের জন্য না। তার স্ত্রী তাকে আবারও খুঁজে ফেলে। ভয়ে জেমস কি করবে বুঝতে না পেরে সে মাটির থেকে একটা ধারালো কাঠের টুকরো তুলে নেয়, আর তারপর তার স্ত্রী তার কাছে আসতেই সেটা তার পেটে ঢুকিয়ে আবার দৌড়ে পালায়। কিন্তু এই ঘন জঙ্গল থেকে জেমস বের হতে পারে না। এর কিছুক্ষণের মধ্যে বিদেশি মহিলার সঙ্গে আসা স্থানীয় লোকগুলোর মধ্যে একজন জেমসের গলাটাকে ধর থেকে আলাদা করে দেয়, আর রক্ত, গলা সমস্ত কিছু মাটিতে পড়ার সাথে সাথে পুরো আকাশ যেন কালো হয়ে আসে। তেজ বাতাস বইতে শুরু করে, আর চারিদিক থেকে আসতে থাকে অদ্ভুত এক ধরনের আওয়াজ, ঘোড়ার খুঁড়ের শব্দ, বন্দুকের গুলির আওয়াজ, পাখির চিৎকার, আর তারপর সব শান্ত। বন্ধুরা, এই দৃশ্যটা মাথায় রাখুন, কারণ এই একটা মুহূর্তই পুরো মুভির চাবিকাঠি। এবার সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই দিনের আলো, সেই জঙ্গল, কিন্তু সময়টা আলাদা। আমরা দেখি একজন লোককে, যার হাতে একটা কালো আংটি, আর সেও একটা কাদার দলদল থেকে বেরিয়ে দৌড়াচ্ছে। ঠিক সেই দলদলের মতোই লাগছে এটা, যেখানে বেশ কয়েক বছর আগে সেই স্থানীয় কাজের মেয়েটাকে ফেলা হয়েছিল। কিন্তু লোকটার মুখ আমরা দেখতে পাই না। আর অন্যদিকে আরো একজন লোককে দেখতে পাই, যে এই জঙ্গলের ভেতরে গাছের ওপরে কিরকম অদ্ভুত এক ধরনের পেঁচালো সার্পিল চিহ্ন আঁকছে। শুধু এই নয়, একজন পুলিশ অফিসারও কোনো কারণে জঙ্গলের ভেতর ছুটোছুটি করছিল। আর এই সময় দেখতে পাই 5 জন কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের, যেখানে 2টো মেয়ে আর 3টে ছেলে। তারা জঙ্গলে শুয়োর শিকারের জন্য এসেছিল। দলের মধ্যে একটি মেয়ের হাতে বন্দুক রয়েছে, আর সে হঠাৎ পেছন থেকে কারোর দৌড়ানোর আওয়াজ শুনতে পেয়ে আকাশ পাতাল না ভেবেই সেটাকে শুয়োর ভেবেই সে গুলি চালিয়ে দেয়। আর লাখ গুলিটা গিয়ে লাগে সেই লোকটির গায়ে, যে এই মাত্র দলদল থেকে বেরিয়ে দৌড়াচ্ছিল। আর সাথে সাথে আবারও সেই একই ঘটনা, আকাশ কালো, তেজ হাওয়া, কানফাটা আওয়াজ, ঘোড়া, বন্দুক, পাখি, আর তারপর সব নিস্তব্ধ। যে অফিসারটা জঙ্গলের মধ্যে কাউকে তাড়া করছিল, সে হঠাৎ দেখলো সমস্ত কিছু স্বাভাবিক। সে ভয়ে জঙ্গলের ভেতর থেকে রাস্তার দিকে এলো, কিন্তু হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে ধাক্কা মারলো জোরে। তবে অফিসারটার কি হলো এখানে আর দেখানো হয় না। এরপর আবারও সিন চেঞ্জ হয়, আমরা পরিচিত হই আনন্দের সাথে। সে একজন কনস্টেবল, তার স্ত্রী নিতু সন্তান সম্ভবা, মানে প্রেগনেন্ট। আনন্দ একটু অদ্ভুত ভাবে ঘুম থেকে জেগে উঠলো, যেন ঘুম নয়, সে কোনো অন্য জগৎ থেকে ফিরলো। সে নিতুকে নিয়ে ডক্টরের কাছে এসছে চেক আপ করাতে। ডক্টর জানালো ডেলিভারি ডেট 24শে অক্টোবর, খুব তাড়াতাড়ি তারা মা বাবা হতে চলেছে। তাই দুজনেই খুব খুশি, কিন্তু একটা সমস্যা আছে। আনন্দের ডিউটি এখন কেরালার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রামে লেগেছে। নিতু বলল, চিন্তা করো না, তুমি যাও, আমার পাশে পাড়ার আন্টি আছেন, আমি ঠিক থাকবো। তাই পরদিন 24শে সেপ্টেম্বর আনন্দ সেই গ্রামের দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতে না যেতে প্রতিবেশী তাকে ফোন করে জানায় নিতুর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়েছে। তাই আমরা ওকে হসপিটালে ভর্তি করিয়েছি। যে কথা শুনে আনন্দ বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু ফেরার উপায় নেই। তার ফ্যামিলির জন্য তার চাকরিটাও জরুরি। এদিকে তার পোস্টিং এরিয়ায় যেহেতু একটা গাড়িতে যাওয়া সম্ভব না, তাই সেখানে একটা চায়ের দোকানে যখন জিজ্ঞাসা করে যে ওই পুলিশ স্টেশনটা সে কিভাবে যাবে, দোকানদার তাকে জানায় ওই সামনের জিপটাই ওদিকে যাচ্ছে। আনন্দ জিপে ওঠার সময় ড্রাইভারের পাশে বসা একজন লোক বেশ অভদ্রভাবেই তাকে পেছনে বসতে বলে। পেছনে আর একজন লোক আর তার মেয়ে ছিল। কিন্তু আনন্দের মাথায় এখন অন্য টেনশন ঘুরছে। সে বারবার নিতুকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক নেই। পেছনের সেই লোকটি বলল, এখানে শুধু বিএসএনএল নেটওয়ার্ক চলে, আপনি আমার ফোনটা ব্যবহার করতে পারেন। আনন্দ বেশ কিছুক্ষণ ট্রাই করে, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে নিতুর কল ব্যাক আসে, আর সেখান থেকে জানতে পারে তাদের মেয়ে হয়েছে। আনন্দ যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
কিন্তু ঠিক তখনই জিপের ড্রাইভার যেন আজকালকার মেয়েদের নিয়ে অপমানজনক কিছু কথা বলতে শুরু করে, যেটা শুনে আনন্দ বেশ একটু রেগেই ওঠে। কিন্তু এই রাগের মাঝেই হঠাৎ সে জিপের সামনে একটা লোক এসে ধাক্কা খায়। আনন্দ দ্রুত সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই লোকটা সেই পুলিশ অফিসার যাকে আমরা মুভির শুরুতে গাড়িতে ধাক্কা লাগতে দেখেছিলাম। হসপিটালে পৌঁছানোর পর আনন্দের দেখা হলো তার নতুন সিনিয়র অফিসার ইন্সপেক্টর অশোকানের সাথে। তার সাথে ছিল কনস্টেবল যোশী। অশোকান আনন্দকে বেশ উষ্ণভাবে স্বাগত জানালো আর যোশীকে বলল, আহত পুলিশ অফিসারের পরিবারকে খবর দাও, আর যতক্ষণ না ওরা না আসে তুমি এখানেই থাকো। এই বলে অশোকান আনন্দকে নিয়ে চলে গেল সোজা ক্যান্টিনে। আর সেখানেই তারা একে অপরের গল্প শুরু করতে বসলো, যেখান থেকে আমরা জানতে পারি আনন্দের বাবা একসময় পুলিশ অফিসার ছিলেন, যে তার জন্মের আগেই কোথাও হারিয়ে গিয়েছিলেন। সেই কষ্টে তার মাও মারা গিয়েছিলেন। আনন্দ বড় হয়েছে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে। সে কখনো তার বাবার মুখটা পর্যন্ত দেখেনি। এইসব কথোপকথনের মধ্যে অশোকান তাকে বলল, বদলি হলো কেন তোমার পোস্টিং এখানে কি জন্য হলো? আনন্দ একটু লজ্জিত স্বরেই বলল, আমার স্ত্রী নিতু সে সময় প্রেগনেন্সির বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিল। সে কারণে আমার মাথায় বিভিন্ন রকমের চিন্তা ছিল, যে কারণে আমি সিনিয়রকে একদিন স্যালুট করতে ভুলে গিয়েছিলাম। ওইখানকার স্যার হয়তো সেজন্যই এই কাজ করেছেন। একথা শুনে অশোকান একটু বেশ হেসেই বলে, সম্মান তো মনের ভেতর থেকে আসতে হয়, তাই না? স্যালুটে কি আসে যায়? এসব কথোপকথনের ভেতর অশোকানের ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে একজন কনস্টেবল বলে, স্যার রেজি স্যার এখানে কিছু লোককে ধরেছে। তারা জঙ্গলের ভেতরে দুজন মেয়েকে নিয়ে অশ্লীল কন্টেন্ট শুট করছিল। কিন্তু সমস্যা হলো এই এলাকা আমাদের আন্ডারে পড়ে না, আর ওই লোকগুলোরও রাজনৈতিক কানেকশন আছে। তারপরেও রেজি স্যার ওদের ছেড়ে কথা বলেনি, বরং ওই সময় একটা লোক পালাতে গেলে রেজুই তার পেছনে ছুটে তাকে ধরে ফেলে। কিন্তু সেই মুহূর্তে তারা জঙ্গলের ভেতরে দেখতে পায় একটা লাশ। এটা তো বোঝা যাচ্ছিল লাশটা একটা পুলিশ অফিসারের, কিন্তু সারা মুখে কাদামাটি, যেন কাদার পুকুরে ঝাঁপ দিয়ে এসছে। সময় নষ্ট না করে সবাই সেখানে এবার পৌঁছায়। রেজির ধারণা লাশটা পেরুমল্লায় পুলিশ স্টেশনের কোনো অফিসারের, কিন্তু সে স্টেশনে ফোন করা হয়েছে, কেউই ধরছে না। তো অশোকান দুজন কনস্টেবলকে সেখানে থাকতে বলে আর ফরেন্সিক টিমকে ডেকে সমস্ত তদন্ত করতে বলে। আর অশোকান আনন্দ আর রেজিকে নিয়ে গাড়িতে করে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতে না যেতে গাড়ির ভেতরে রাখা ওয়াকি টকিতে হঠাৎ আওয়াজ আসতে শুরু করে, আমার নাম স্টিফেন, আমি জঙ্গলের মধ্যে আছি, আমার পা মারাত্মক ভাবে আহত, আমি হাঁটতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। আনন্দ চমকে ওঠে। এই ওয়াকি টকিটা সেই আহত পুলিশ অফিসারের কাছ থেকে সে পেয়েছিল। অশোকান মাইকে জবাব দেয়, আমি কেরালা পুলিশ থেকে বলছি, আপনার একজন সঙ্গীকে আমরা আহত অবস্থায় পেয়েছি, তাকে হসপিটালেও পাঠানো হয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কন্ট্রোল রুমে রিপোর্ট করুন। কিন্তু ওপাশ থেকে স্টিফেন বলে, আমি চেষ্টা করেছিলাম স্যার, কেউ জবাব দিচ্ছে না। আমি একটা মন্দিরের পাশে আছি, পাশে অনেক বড় একটা গাছ, দয়া করে আসুন। একথা শুনে রেজি যেন একটু ভয় পায়। তাই বলে, স্যার এই এলাকা আমাদের আন্ডারে না, আমরা জঙ্গলে ঢুকলে কিছুই বুঝতে পারবো না। কিন্তু ওপাশ থেকে স্টিফেন তখন একটা কথা বলে, আমি বাবা হতে চলেছি, আজকে আমার স্ত্রীর ডেলিভারি, আমার বাচ্চাকে একবার আমি দেখতে চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। এই কথাটা আনন্দের বুকে যেন সরাসরি বিঁধে যায়। সে নিজেও তো সেদিন বাবা হয়েছে, আর সে জানে বাবা ছাড়া বড় হওয়াটা কত কষ্টের। তাই আনন্দ বলে, স্যার আমাদের যাওয়া উচিত, মানুষটাকে আমাদের বাঁচাতেই হবে। কিন্তু রেজি একটু বিরোধিতা করে, সে মোটে ওই জঙ্গলে ঢুকতে চায় না। কিন্তু অশোকান আর আনন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলে, লোকটাকে এভাবে ফেলে যাওয়া ঠিক হবে না। এবার তিনজন স্টিফেনকে জঙ্গলে ঢুকতো। তার আগে সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই স্টিফেন সেখানে কিভাবে আসলো। স্টিফেন একজন ইন্সপেক্টর, সে তার টিম নিয়ে একটা গাড়িতে করে কয়েকজন কয়েদিকে অন্য জেলে নিয়ে যাচ্ছিল। আর পুলিশ টিমের মধ্যে সে ছাড়া আরও ছিল পিটার, মুথুব্বেল, মুনিস্বামী আর সেলভাম। কিন্তু কিছু দূর যেতে না যেতেই একজন কয়েদি পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর ধমকে সে গাড়ি থামায়, আর সবাই জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। স্টিফেনের টিমও তাদের ধরতে জঙ্গলে ঢুকে পড়ে। আর ওদের তাড়াতাড়ি ধরার জন্য এরা যখন আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায়, সুযোগ বুঝতেই দু একজন কয়েদিরা একসঙ্গে পুলিশ অফিসারদের মধ্যে একজনকে গাছের শিকড় দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে দেয় গাছের উপরে। কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতেই মুতব্বেল উদ্বিগ্ন হয়ে পড়ে। সে তার সিনিয়রকে বলে, এই জঙ্গলে একটা মন্দির আছে স্যার, বহু বছর আগে এখানে মানুষের বলি দেওয়া হতো, আর যেদিন থেকে এই বলি বন্ধ হয়েছে, এই জঙ্গলের জমিতে রক্ত পড়া মোটেও উচিত না, আর শুনেছি উঁচু আওয়াজ করা উচিত না। স্টিফেন কথাটা শুনে হেসে উড়িয়ে দিল, এসব গল্প কথা, চলো কাজ করো এবার। কিছু দূর হাঁটতেই তারা দুজন সেই মন্দিরের মূর্তির সামনে এসে পড়লো। বিশাল এক মূর্তি, মানুষের শরীর, কিন্তু মাথাটা কাকের মতো, অদ্ভুত, ভয়াবহ। কিন্তু এই মূর্তিটাই সেই দেবতা যাকে এই জঙ্গলের উপজাতিরা পূজা করত। কিন্তু স্টিফেন পাত্তা দিল না। সে মুতব্বলকে আলাদা করে কয়েদিকে ধরতে পাঠালো, কারণ এভাবে এক জায়গায় থাকলে তাদের খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু তার এই সিদ্ধান্তটাই হয়তো ভুল ছিল। মুতব্বল একা পড়তে দুজন কয়েদি তাকে চেপে ধরে আর তাকে প্রায় মেরে ফেলতো। এমন সময় স্টিফেন আওয়াজ শুনে দৌড়ে যায় সেদিকে। কয়েদিদের স্যারেন্ডার করতে বলে, কিন্তু তারা কিছুতেই মানতে চায় না, যে কারণে বাধ্য হয়ে স্টিফেন একজন কয়েদির কাঁধে গুলি চালায়। আর সাথে সাথে ওই কয়েদির রক্ত মাটিতে পড়ে আর আকাশ কালো হয়ে যায়। তেজ বাতাস, কানফাটা আওয়াজ, ঘোড়া, বন্দুক, পাখি, সমস্ত কিছু সেই একই রকম। আর তার
তারপর স্টিফেন দেখলো মুথুব্বেল নেই, কয়েদিরাও নেই, সে একা। এবার স্টিফেন বুঝতে পারে কিছু একটা তো গন্ডগোল আছে। সে জঙ্গলে 2-3 ঘন্টা এভাবে একাই ঘুরতে লাগলো। আর হঠাৎ একটা সময় কিছু একটা সে হোঁচট খেয়ে তার পা মারাত্মকভাবে আহত হলো। এভাবে স্টিফেন জঙ্গলে আটকা পড়েছে। আর এতক্ষণে ওদিকে আশাকান, আনন্দ আর রেজি জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিল স্টিফেনকে বাঁচাতে। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে আশাকান আনন্দকে এই জঙ্গলের পুরনো গল্প শোনাতে লাগলো। এই জঙ্গলে আগেও অনেক লোক হারিয়েছে। প্রথম কেসটা ছিল 1940 সালের। একটা পর্তুগিজ মহিলা একটা কাজের মেয়েকে হত্যা করেছিল, আর তার সাথে সাথে শেষ করেছিল তার স্বামীকেও। ঠিক সেই সমস্ত ঘটনাগুলোই বলে যেগুলো আমরা গল্পের শুরুতে বলেছি। এছাড়া অশোকান আরও বলল, আমি যখন প্রথম পোস্টিং হয়ে এখানে এসেছিলাম, এই জঙ্গলে একটা লাশ পাওয়া গিয়েছিল। আমি নিজে দেখেছি লাশটার কোনো মাথা ছিল না, তবে লাশটা তখনও তাজা ছিল। কিন্তু লোকে বলে এটা 80 বছর আগে মারা যাওয়া সেই বিদেশের লাশ। তুমি ভাবতে পারছো সেটা কিভাবে সম্ভব? 80 বছর আগের লাশ কঙ্কাল হয়ে যাওয়ার কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার কিছুদিন পরেই সে লাশের মাথার খুলিটাও পাওয়া গেল, যেটা পুরোপুরি কঙ্কাল ছিল। তাহলে তুমিই বলো, লাশ তাজা আর মাথার খুলি কঙ্কাল, কিভাবে সম্ভব এটা? সমস্ত কিছু শুনে অশোকান নিজেই যেন এই গল্পে বিশ্বাস করতে পারলো না, কারণ তার কাছে সমস্ত কিছু কুসংস্কারের মতো মনে হয়। কিন্তু আমরা তো জানি তার ভাবা না ভাবায় কিছুই যায় আসে না। এই জঙ্গল অন্যরকম। কিছুক্ষণের মধ্যেই তিনজন হাঁটতে হাঁটতে সেই মন্দিরের কাছে পৌঁছে গেল। সেই বিশাল কাকমাথার মূর্তি। ওপাশ থেকে স্টিফেন ওয়াকিটকিতে বলল, আমি মন্দিরের পাশের সবচেয়ে বড় গাছটার পাশে আছি। গাছটায় অনেক লতা পাতাও জড়ানো আছে। তিনজনেই সেদিকে সেই গাছটা খুঁজতে লাগলো। কিন্তু এমন সময় অশোকান যেহেতু পেরেমেল্লা স্টেশনে আগেও বারবার ট্রাই করেছিল, তাই ওই স্টেশন থেকে এএসআই এর কল এলো। আর কলের ওপাশ থেকে সে বলল, আমাদের স্টেশনে স্টিফেন নামের কোনো লোক নেই। কথাটা শুনে অশোকান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে এই লোকটা কে? রেজি এতক্ষণে তো ভয় পাচ্ছিলই। আর এটা শুনে সে বলল, স্যার এখান থেকে আমাদের বের হওয়া উচিত। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে আমার। কিন্তু তার এত দূর চলে এসছে, এখন লোকটাকে এইভাবে ছেড়ে তারা যেতে পারে না। তাই অশোকান ওয়াকিটকিতে লোকটার আসল পরিচয় শুনলো। স্টিফেন একটু বিরক্ত হয়ে বলল, আমি কতবার বলবো আমি পেরুমেল্লা স্টেশনের ইন্সপেক্টর স্টিফেন জর্জ। আর এই অবস্থায় আমি মিথ্যে কেন বলবো? এরা পড়লো এবার মহা মুশকিলে। ওপাশ থেকে বলছে এই নামে স্টেশনে কেউ নেই, তো এপাশ থেকে বলছে আমি ওই স্টেশনেরই পুলিশ অফিসার। তা আনন্দ একটু বুদ্ধি করে বলল, স্যার আপনি ফোনটা লাউডে নিন আর ডাইরেক্টলি ওয়াকিটকিতে ওনার সাথে কথা বলিয়ে দিন। এটা করার সাথে সাথে স্টিফেন ওয়াকিটকির ওপাশ থেকে বলল, এসআই মুথুব্বেল, তুমি কোথায় গেলে আমাকে এই অবস্থায় ফেলে? ফোনের ওপাশে মুথুব্বেল নামটা শুনতেই এসআই থমকে গেল। কণ্ঠস্বর বদলে গেল তার। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, লোকটি পুরো নাম কি বলেছিল? স্টিফেন জর্জ। স্টিফেন নামের একজন ইন্সপেক্টর ছিলেন, তবে 30 বছর আগে। তিনি আর তার পুরো টিম ওই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আর সেদিনের তারিখ ছিল 26শে মে 1994। স্টিফেন, মুথুব্বেল, পিটার, মুনিশা মিয়া সেলভাম 5 জন। আর মুথুব্বেল সে ছিল আমার বাবা। ওই জঙ্গল অভিশপ্ত। ওই জঙ্গলে যে গেছে কেউ আর ফিরে আসতে পারেনি। তা আমি বলবো আপনারা যত তাড়াতাড়ি পারেন ওইখান থেকে বেরিয়ে যান। এই কথা বলেই ওপাশ থেকে এসআই ফোন রেখে দিল। আর জঙ্গলে নিস্তব্ধ হয়ে 3 জন দাঁড়িয়ে রইল। রেজি প্রথম থেকেই কোনো কারণে ভয় পাচ্ছিল, আর এই কথা শুনে সে আর সেখানে এক পাও দাঁড়াতে রাজি না। এটা আমাদের কাজ না, আপনারা থাকতে চাইছেন থাকুন, তবে এই আমি চললাম। এই বলে রেজি আর সেখানে এক পাও দাঁড়ালো না। সে অশোকান আর আনন্দকে ছেড়েই সেখান থেকে চলে গেল। ওয়াকিটকিতে ওপাশ থেকে স্টিফেন এবার বলল, আমার পাশে একটা লাশও পড়ে আছে। এই বডিতেই পা বেঁধে আমি পড়ে গেছিলাম। বডিটা একজন পুলিশ অফিসারের, দেখে মনে হচ্ছে কেরালা পুলিশের। নেম প্লেটে লেখা এমজি অশোকান। এই কথা শোনা মাত্রই আনন্দ হতবাক হয়ে গেল, কারণ এমজি অশোকান তার সামনে দাঁড়িয়ে থাকা স্যারেরই পুরো নাম। মানে জঙ্গলে অশোকান স্যারের নিজেরই লাশ পড়ে আছে। দুজনে এবার কিছুই বুঝতে পারছে না। তারা দুজনেই সামনে সে বড় গাছটা দেখতে পেল, আর একটু এগোতেই তারা দেখতে পেল সেখানে দুটো কঙ্কাল। মানে যে স্টিফেন এখন ওয়াকিটকিতে কথা বলছে তার কঙ্কাল এখানে পড়ে আছে, আর অশোকান স্যার যে জীবিত তার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার কঙ্কালও এখানে। আনন্দ যেন কিছুতে বুঝে উঠতে পারছে না সে কি করবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে ওয়াকিটকির ওপাশে স্টিফেনকে জিজ্ঞাসা করলো, স্যার আজকে তারিখটা আপনি বলতে পারবেন? স্টিফেন বলল, কেন? 26শে মে 1994। আর এটাই ছিল মুভির সবচেয়ে বড় প্রথম মোড়। এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার, স্টিফেন আসলে কথা বলছে 1994 সাল থেকে, আর অশোকান আর আনন্দ আছে এখন 2024 সালে। দুটো আলাদা আলাদা সময় থেকে দুজন ওয়াকিটকিতে কথা বলছে। এর মানে এই জঙ্গলে বিভিন্ন সময়ের লোক একই সঙ্গে আটকে পড়েছে। যাই হোক, এটুকু ধাক্কা কম ছিল না। এতক্ষণে হসপিটালে রেখে আসা সেই কনস্টেবলের ফোন আসলো অশোকানের ফোনে। আর ওপাশ থেকে জানালো, স্যার হসপিটালে যে পুলিশ অফিসারকে ভর্তি করেছিলেন তিনি কিছুক্ষণ আগেই মারা গেছে। তার পুরো নাম পিটার জন। তার স্ত্রী এসছে, তার বয়স 50-এর কাছাকাছি। অশোকান বলল, হ্যাঁ তাতে সমস্যা কি? কিন্তু ওপাশ থেকে যোশী বলল, পিটারের বয়স মাত্র 30 স্যার, কিন্তু আই কার্ডে জন্মসাল লেখা 1964। তার মানে তার বয়স হওয়ার কথা 60-এর কাছাকাছি, কিন্তু দেখতে একদম 30-এর মতো। তার স্ত্রীও বলছে তার স্বামী 30 বছর আগে জঙ্গলে হারিয়ে গিয়েছিল।
আর এটা ছিল মুভির দ্বিতীয় মোড়, কারণ আমরা জানি পিটার স্টিফেনের টিম মেম্বার। সে 1994 সাল থেকে কোনোভাবে 2024 সালে এসে আনন্দের গাড়ির সামনে সেদিন পড়েছিল। সমস্ত কথা শুনে অশোক খানের আনন্দের মাথা ঘুরতে লাগলো। এটুকুতেই শেষ হলে হতো। এতক্ষণে ফরেন্সিক টিম যে লাশটা নিয়ে কাজ করছিল সেটার সমস্ত কিছু ক্লিয়ার হওয়ার পর সেখান থেকে একজন কনস্টেবল অশোক খান স্যারের কাছে ফোন করে বলল, স্যার লাশটা রেজি স্যারের। অশোক খান একটু রাগের সাথেই বলল, ডিউটির মধ্যে নেশা করছো নাকি? ভালোভাবে জানো রেজি আমার সঙ্গেই তো রয়েছে। কিন্তু কনস্টেবল বলল, স্যার ফরেন্সিক টিম মুখ পরিষ্কার করেছে, একদম রেজি স্যারের মতো দেখতে। আর সবচেয়ে বড় কথা, আপনি কি খেয়াল করেছেন রেজি স্যারের হাতের ওই কালো আংটি? ওরকম আংটি আগে পরে আপনি কারোর হাতে দেখেছেন? এই লাশের হাতেও সেম আংটি আছে। আর এর পকেট থেকে যে আইডেন্টি কার্ড পাওয়া গেছে সেটা রেজি স্যারেরই ছিল। আর এটা ছিল তৃতীয় মোড়। আপনার হয়তো মনে আছে মুভির একদম শুরুতে একজন দলদল থেকে বেরিয়ে দৌড়াচ্ছিল আর লোকটার হাতে কালো আংটিও ছিল। সে কোনো অপরিচিত লোক ছিল না, সেটা ছিল রেজি নিজেই। মানে রেজিও এই টাইম লুপে কোনো একভাবে ভেসে গেছে। জঙ্গলে থেকে থেকে বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় জল জমেছে। আর এদিকে রেজিকে আমরা দেখতে পাই সে ভয়ে যেহেতু দুজনের কাছ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, সে কিছু দূর যেতে না যেতে হঠাৎ দেখলো তার সামনেই একটা গাছে ঝুলছে নর কঙ্কাল। আমরা জানি কঙ্কালটা সেলভামের, কারণ 1994 সালে যখন সবাই আলাদা হয়ে গিয়েছিল কয়েদিরা সেলভামকে একা পেয়ে গলা টিপে মেরে ঝুলিয়ে রেখেছিল। আর এই কঙ্কাল দেখে রেজি এবার ভয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো। আর দিক বিদিক দৌড়াতে দৌড়াতে একটা সময় গিয়ে পড়লো সেই দলদলে। শত চেষ্টার পরেও সে উঠতে পারলো না। বাঁচার জন্য সে প্রচন্ড চিৎকার করতে লাগলো। ভাগ্যবশত এই চিৎকারের আওয়াজ গিয়ে পড়লো অশোক খান আর আনন্দের কানে। তারা ছুটে এলো এবং রেজিকে টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু কাদার দলদলটা বেশ গভীর। এই টানাটানির মধ্যে অশোক খানের হাতে একটা চোট লাগায় রক্তের একটা ফোঁটা গিয়ে পড়লো মাটিতে। আর সাথে সাথে আকাশ কালো, তেজ হাওয়া, কান ফাটা আওয়াজ, সেই সমস্ত কিছু একই রকম। আওয়াজ সহ্য করতে না পেরে অশোক খান ভয়ে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো। ব্যাস, সঙ্গে সঙ্গে আনন্দ আবিষ্কার করলো সে আর জঙ্গলের সেই জায়গায় নেই। সে দাঁড়িয়ে আছে অন্ধকার জঙ্গলে একা, আর একজন বিদেশি মহিলা তার দিকে এগিয়ে আসছে। আমরা জানি এটা সেই পর্তুগিজ মহিলা যাকে 1940 সালের টাইমে দেখেছিলাম। কিন্তু আনন্দের কিছু একটা অনুভূতি হলো, আর পেছন দিকে ঘুরতেই তার পেছনে একজন মাথা কাটা লোক দাঁড়িয়ে আছে। এদিকে সামনের মহিলাও আনন্দের দিকে বন্দুক তুলল, আর গুলি চালানোর সাথে সাথে আনন্দ গিয়ে পড়লো সময়ের আর একটা ফাঁদে। এখন দিনের আলো, এই অভিশপ্ত জঙ্গলের সময়ের মায়াজাল এখন আনন্দকেও গ্রাস করেছে। আনন্দ বুঝতে পারছে না এটা কি হচ্ছে। সময় আবারও বদলে গিয়েছে, আর একটু এদিক ওদিক দেখতেই সে দেখতে পেল একটা ছোট্ট মেয়েকে যে একটা গাছের পেছনে বসে কাঁদছে। আনন্দ ভয়ে ধীরে ধীরে মেয়েটির কাছে গেল। ছোট্ট মেয়েটি বলল, আমার ভাই জঙ্গলে হারিয়ে গেছে। এই ভরা জঙ্গলে ছোট্ট একটা মেয়ে। আনন্দ মেয়েটিকে সেখানে থাকতে বলে সে তার ভাইকে খুঁজতে গেল, কিন্তু ভাইকে খুঁজতে গিয়ে যা দেখলো তা দেখে তার বুক ধক করে উঠলো। একটা লাশ পুলিশের পোশাকে গাছের পাশেই পড়ে আছে, আর লাশটা অশোক খান স্যারের। এখানে একটু তোমাদের জানা দরকার, আনন্দ এখন 1994 সালে আছে, আর ওই বন্দুক চালানোর পর অশোক খান হয়তো এই সময় চলে এসেছিল। আর এখানকার যে কয়েদিগুলো ওই জঙ্গলের ভেতরে ছিল তারাই হয়তো অশোক খান স্যারকে মেরে এখানে ফেলে দিয়েছে। আমি হয়তো বলছি এই কারণেই, যেহেতু মুভিতে কিছু দেখানো হয়নি তাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা এটাই। ধাঁধার সমস্ত টুকরোগুলো যেন ধীরে ধীরে মিলছে। কিন্তু ঠিক তখনই একজন কয়েদি এসে আনন্দের উপরেও ঝাঁপিয়ে পড়লো। আনন্দ কোনো মতে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে যখন দৌড় দিল, দৌড়তে দৌড়তে সে দেখতে পেল সেই পিটারকে 3 জন কয়েদি ধরে ফেলেছে। আনন্দ দূর থেকে দেখছে, কিন্তু কি করবে সে বুঝতে পারছে না, কারণ সে নিজেও জানে না এই দৃশ্য কি সত্যি নাকি অতীতের কোনো ছায়া। সে এগিয়ে না গিয়ে দৌড়ালো, আর তখনই সে মুখোমুখি হলো স্টিফেনের। দেখা মাত্র স্টিফেন তার দিকে বন্দুক তুললো। আনন্দ দ্রুত বলল, আমি পুলিশ, কেরালা পুলিশ। আনন্দ তাকে জিজ্ঞাসা করলো আজকে তারিখ কি? স্টিফেন বলল 26শে মে 1994। আনন্দ এবার নিশ্চিত হলো সে 1994 সালেই এসে পড়েছে। দুজনের কথোপকথনের মধ্যে একটা চামচিকা স্টিফেনের গায়ে পটি করে দিল। আর ঠিক তখনই জঙ্গলের আর এক পাশ থেকে চিৎকার শোনা গেল মুতুব্বেলের। স্টিফেন দৌড়ে গেল মুতুব্বেলকে বাঁচাতে। আর ঠিক সেই সমস্ত জিনিসই ঘটলো যেরকমটা গল্পে আমরা আগেও একবার দেখেছি। প্রথমবার 1994 সালে জঙ্গলে যখন ঢুকেছিল স্টিফেনরা, ইতিহাস নিজেকে যেন আবারও পুনরাবৃত্তি করছে। স্টিফেন মুতুব্বেলকে বাঁচানোর জন্য একটা কয়েদের হাতে গুলি করলো, আর তার শরীর থেকে ওই রক্ত মাটিতে পড়া মাত্রই আনন্দ আবারও ছিটকে গিয়ে পড়লো সময়ের আর একটা জায়গায়। এবার সে দেখলো একটা রহস্যময় লোককে, যাকে আমরা গল্পের একদম শুরুতে গাছের গায়ে শার্পিল চিহ্ন আঁকতে দেখেছিলাম। আর লোকটি এখন সেই মন্দিরের কাছের সমস্ত গাছে শার্পিল চিহ্ন আঁকছে। আনন্দ লুকিয়ে দেখতে লাগলো। তার চোখ পড়লো একটু পাশে, সেই পিটার সেও এখানে লুকিয়ে আছে। কিন্তু ঠিক তখনই লোকটা আনন্দকে দেখে ফেললো, কিন্তু ভয় সে পেল না, বরঞ্চ সে আনন্দকে এমন ভাবে ডাকতে লাগলো যেন সে সমস্ত কিছুই জানে। আর এর মধ্যে হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো জঙ্গলের ওপাশ থেকে। আর এই আওয়াজ ছিল সেই 5 জন শিক্ষার্থীর যারা শূকর শিকার করতে এসেছিল। এর মানে এই গুলিতেই রেজি মারা গেল।
কারণ গল্পের শুরুতেই আমরা দেখেছি 5 জন শিক্ষার্থীর মধ্যে একটি মেয়ে একজনকে শূকর ভেবে গুলি করেছিল, কিন্তু সেটা যে শূকর ছিল না, সেটা ছিল রেজি। তবে যাই হোক, এই গুলির আওয়াজে আনন্দ আবারও ছিটকে গিয়ে পড়লো সময়ের আর একটা জায়গায়। আর এবার সে ফিরে গেল 1940-এর সেই রাতে। দেখলো সেই বিদেশি লোকটা পর্তুগিজ মহিলার পেটে কিছু একটা ঢুকিয়ে পালাচ্ছে। মহিলার একজন কর্মী জেমসকে বন্দুক নিয়ে আটকাতে এলো। জেমস তার কাছ থেকে বন্দুক টানাটানি করতে গিয়ে আকাশে একটা গুড়িও ছুড়ে ফেলল। আর পুরোপুরি যখন জেমস তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিল, ঠিক তখনই পর্তুগিজ মহিলাটির আর একজন লোক এসে জেমসের গলা কেটে ধর থেকে আলাদা করে দিল। আর ওই বন্দুকের আওয়াজ আর এই রক্ত মাটিতে পড়া, যেটা আনন্দকে ছিটকে ফেলে দিল সময়ের আর একটা জায়গায়। এবার দিনের আলো, আর সামনে সেই রহস্যময় লোকটি আনন্দকে বলল, আপনি কতক্ষণ ধরে এই জঙ্গলে আছেন? একটা জিনিস কি লক্ষ্য করেছেন কখনো? এতটা তো সময় কাটালেন, এখানে একটা কাক দেখতে পেয়েছেন আপনি? আনন্দ একটু ভাবলো, সত্যি তো, এই ভরা জঙ্গলে একটা কাকও সে দেখেনি। তখন লোকটা বলল, এখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছু ঘুরছে ওই মূর্তিটাকে কেন্দ্র করে। আর এই সব কিছুর শুরু হয়েছিল বহু বছর আগে, আজ থেকে প্রায় 1400 সালের দিকে। এই জঙ্গলে একটা উপজাতি বাস করত, আর তারাই সেই অর্ধ কাক অর্ধ মানুষ মূর্তিকে দেবতা হিসেবে পুজো করত। তারা বিশ্বাস করত কাক হলো ভগবানের প্রতীক, কাক সুখ আর সমৃদ্ধি নিয়ে আসে। তাই গর্ভবতী মহিলারা সব সময় কাককে খাওয়াতো। তাদের বিশ্বাস ছিল কাক তাদের আগামী সন্তানদের আশীর্বাদ দেবে। কিন্তু এভাবেই সময় কাটতে থাকে। আর সেই সময় কেরালায় এসে পড়লো পর্তুগিজ শাসক লর্ড গ্যাব্রিয়েল। সে ছিল একরোখা মানুষ। তার মতে কোনো দেবতার পুজো হবে না, পুজো যদি করতে হয় সেটা হবে শুধু রাজার। তাই তার আদেশে কেরালার সমস্ত মন্দির সেদিন বন্ধ করে দেওয়া হলো। আর সমস্ত মূল্যবান মূর্তিগুলো সে বিক্রি করতে পাঠিয়ে দিল পর্তুগালে। কিন্তু সমস্ত মন্দির মূর্তি সে ভেঙে ফেললেও তার কানে গেল একদিন এই জঙ্গলে থাকা উপজাতি আর এই মূর্তির কথা। সে তার পুরো সেনাবাহিনী নিয়ে সেদিন জঙ্গলে ঢুকলো আর মূর্তি সরানোর তো চেষ্টা করলো, অনেক লোক দিয়ে, অনেক হাতি দিয়ে, কিন্তু মূর্তি 1 ইঞ্চিও সে নড়াতে পারলো না। রাজা ক্রোধে উন্মত্ত হয়ে আদেশ দিল পুরো উপজাতিকে শেষ করে দিতে। সেদিন বন্দুক চলল, রক্ত পড়ল, কেউ বাদ গেল না। আর সাথে সাথে জঙ্গলের সমস্ত কাককেও জ্বালিয়ে ফেললো। যে মূর্তি এক সময় ছিল সুখ আর সমৃদ্ধির দেবতা, কিন্তু কেউই জানতো না এই দেবতার সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। রাজা যে রক্ত এই মাটিতে ঢেলেছিল, সে রক্তের কারণে শান্ত দেবতা ক্রুদ্ধ হয়ে গেল সেদিন। আর সে রাজাকে আর সেনাবাহিনীকে এমন এক সময়ের ফাঁদে আটকে দিল যে তাদের মন্দিরে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা লাগলেও ফেরার পথ আর তারা কোনোদিনও খুঁজে পায়নি। দিন গেল, মাস গেল, বছর চলে গেল। লোকে মনে করে আজ পর্যন্ত তারা এই জঙ্গলে আটকে আছে, সেই সাদা ঘোড়ায় চড়ে তার সেনাবাহিনী নিয়ে। এই সমস্ত কথা শুনে যেন আনন্দের গায়ে কাঁটা দিয়ে উঠলো। লোকটা আরো বলল, এরপর থেকে এই জঙ্গলে যখনই রক্ত পড়ে আর তার সাথে সাথে কোনো তেজ আওয়াজ হয়, তখনই ওই দেবতার অভিশাপে সময় বদলে যায়। এই জঙ্গলে থাকা ওই আওয়াজ শোনা যে কোনো মানুষ ছিটকে গিয়ে পড়ে সময়ের কোনো এক ফাঁদে। আনন্দ এবার পুরো ব্যাপারটা বুঝতে পারলো। 2টো শর্ত, 1 মাটিতে রক্ত পড়তে হবে, 2 তার সঙ্গে তেজ কোনো আওয়াজ হতে হবে। এই 2টো জিনিস একসাথে হলেই সময় বদলে যায়। আর জঙ্গলে থাকা সবাই ছিটকে যায় আলাদা আলাদা সময়। লোকটা আনন্দকে এটাও বলল, এই লুপ পুরোপুরি ভাঙতে হলে যে ঘটনার কারণে এটা শুরু হয়েছিল সেটা আর ঘটতে দেওয়া যাবে না। আনন্দ এবার বেশ অবাক হলো। সে জিজ্ঞাসা করলো, আপনি এত কিছু কিভাবে জানেন? কথাটা শুনে লোকটা একটু থামলো আর ধীরে বলল, কারণ আমি সে মানুষ যার কারণে সমস্ত কিছু শুরু হয়েছিল। আমি রাজাকে ওই উপজাতির কথা বলেছিলাম, আমি ছিলাম ওই পর্তুগিজ সেনাবাহিনীর গুপ্তচর। এই পুরো ধ্বংসের মূল কারণ আমি। কাশ আমি সেদিন ওটা না করতাম। গুপ্তচর কথাটা শুনে আনন্দ কিছুক্ষণের জন্য থ হয়ে গেল। এই লোকটা শত শত বছর ধরে এই জঙ্গলে আটকে আছে, নিজের ওই অপরাধের শাস্তি ভোগ করছে। কিন্তু আনন্দের মাথায় তখন আরো একটা প্রশ্ন ঘুরছে। লোকটির বলা হয় লুপ ভাঙার উপায়। যেই ঘটনা থেকে এটা শুরু হয়েছে সেই ঘটনাটিকেই থামাতে হবে। কথাটা সে পুরোপুরিভাবে মাথায় গেঁথে নিল। আর সেখানে আর 1 মুহূর্ত না দাঁড়িয়ে সে ছুট লাগালো সামনের দিকে। এরপর গল্প কি হলো আমি বলবো, তার আগে টাইম লুপের নিয়মটা তোমাদের বুঝে নেওয়া দরকার, নাহলে গল্প সামনে আরো জটিল হয়ে উঠবে। তোমাদের প্রথমেই বুঝতে হবে এখানে কোনো প্যারালাল টাইম চলছে না, যেখানে প্রথম টাইম 1400 সাল থেকে শুরু আর 2024 সাল পর্যন্ত এসছে। সেটা একদম প্রথম মুহূর্ত, রাজা গ্যাব্রিয়েল যখন উপজাতিকে হত্যা করেছিল, সেই রক্ত আর বন্দুকের আওয়াজ, আর এটাই ছিল প্রথম টাইম লুপ তৈরি আর দেবতার অভিশাপ। দ্বিতীয় মুহূর্ত 1940 সাল, জেমসের গলা কাটা আর তার আগের ওই বন্দুকের আওয়াজ, সেখানে তৈরি হলো আরো একবার টাইম লুপ। তৃতীয় মুহূর্ত 1994 সাল, স্টিফেন একজন কয়েদিকে গুলি করলো, রক্ত পড়লো, বন্দুকের গুলির আওয়াজ হলো, আর একটা টাইম লুপ। আর চতুর্থ মুহূর্ত, রেজিকে বাঁচাতে গিয়ে অশোকানের হাত কেটে একটুখানি রক্ত পড়লো, আর একটা ব্ল্যাঙ্ক ফায়ারের পরেই আর একটা টাইম লুপ। আর পঞ্চম টাইম লুপ, সেটা সাল আমি এখন বলবো না, সেটা একদম লাস্টে বুঝতে পারবে। সেই 5 জন শিক্ষার্থী, যেখানে একটি মেয়ে রেজিকে গুলি করলো, রক্ত পড়লো, গুলির আওয়াজ হলো, আর সেখানে পঞ্চম টাইম লুপ তৈরি হলো। মানে প্রত্যেকবার টাইম চেঞ্জ হওয়ার জন্য এই 2টো শর্ত পূরণ হতে হবে।
এক, রক্ত মাটিতে পড়তে হবে, দুই, কোনো তেজ আওয়াজ হতে হবে। তাহলে ওই সময়ে সেখানে থাকা বা তার আশেপাশে থাকা সমস্ত লোক ছিটকে গিয়ে পড়বে এই 5টা সময়ের যে কোনো একটা সময়। কারণ একটা লুপ মানুষগুলোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এই জঙ্গলে আরো একদিন ঠিক ওই সমস্ত মুহূর্তগুলোই রিপিট হয়েছিল, কোনো উঁচু আওয়াজের সঙ্গে রক্তপাত। এবার গল্পে ফিরি। আনন্দ সেখান থেকে দৌড়ে হঠাৎ রেজির চিৎকার শুনতে পেল। রেজি একটা দলতলে ডুবছে। আনন্দ দৌড়ে সেখানে গেল, কিন্তু তখনই সে গাছের পেছনে লুকিয়ে দেখলো অশোকান আর আনন্দ নিজেই রেজিকে বাঁচাতে এসছে। কি মাথা ঘুরলো না? দুজন আনন্দ, তাই তো? হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে টাইমের ওভারল্যাপ হচ্ছে। একই সময়ে দুটো আলাদা আলাদা মুহূর্তের আনন্দ একই জায়গায় এসে পড়েছে, আর দলদলের মধ্যে থাকা রেজিও এটা সেই সময় লক্ষ্য করেছিল। এরপর সেই পরিচিত দৃশ্য আবারও হলো। অশোকানের হাত কেটে রক্ত পড়লো আর অশোকান উপর দিকে গুলি ছুড়লো। আনন্দের সময় আবারও চেঞ্জ হয়ে গেল। আবারও সে ফিরে এলো 1940 সালে সেই রাতে, সেই পর্তুগিজ মহিলা, সেই জঙ্গল। আনন্দের মাথায় তখন হঠাৎ সেই লোকটার কথা মনে পড়লো। যখনই রক্ত মাটিতে পড়বে আর তেজ আওয়াজ হবে, ঠিক তখনই সময় বদলাবে। কিন্তু আশেপাশে উঁচু আওয়াজ করার মতো কোনো বন্দুক না দেখতে পাওয়ায় সে নিজেই একটা কাঠের ধারালো টুকরো নিল আর নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলে প্রাণপণে চিৎকার করতে শুরু করলো। আর যেমন প্ল্যান তেমন কাজ। সত্যি আনন্দের সময় বদলে গেল। সে এক ধাক্কায় এসে পড়লো 1994 সালে। সে দেখতে পেল রেজিকে। রেজি দলদল থেকে বেরিয়ে দৌড়াচ্ছে, আর হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। রেজির মনে পড়ে গেল কিছু পুরনো স্মৃতি। সেই ছোট্ট ছেলেটা জঙ্গলে ঢুকে পড়েছিল একটা সাদা ঘোড়া দেখে, আর মেয়েটা ভাইয়ের পেছনে গিয়েছিল তাকে বাধা দেওয়ার জন্য। এই মেয়েটাকে আনন্দ আগেও দেখেছে। এই মেয়েটা সে সময় কাঁদতে কাঁদতে বলছিল তার ভাই হারিয়ে গেছে, কিন্তু আনন্দ এবার ব্যাপারটা বুঝলো। মেয়েটির ভাই আর কেউই না, রেজি নিজেই। রেজি তার নিজের শৈশবে এসে পড়েছে, ঠিক সেই দিন যেদিন তার দিদি এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আর এত বছর পর তার দিদিকে দেখে রেজি চিৎকার করে দিদি দিদি করে তার দিকে ছুটে গেল। এবার তোমরা হয়তো বুঝতে পারছো রেজি প্রথম থেকে এই জঙ্গলে আসতে কি জন্য ভয় পাচ্ছিল। কারণ সে ছোটবেলাও এই জঙ্গলে এসেছিল, আর তার বড় বোন এই জঙ্গলে হারিয়ে যাওয়ায় ছোটবেলা থেকেই তার এই জঙ্গলের প্রতি একটা ভয় ছিল। কাদামাখা রেজিকে দেখে দু বাচ্চাই ভয় পেয়ে দুদিকে ছুট দিল, কিন্তু রেজি তার দিদিকে থামানোর জন্য দৌড়ালো, কারণ সে চায় না তার দিদি আবারও হারাক তার কাছ থেকে। কিন্তু সেই মুহূর্তেই সেই 5 জন শিক্ষার্থীর মধ্যে একটা মেয়ে রেজিকে জানোয়ার ভেবে গুলি করলো। সঙ্গে সঙ্গে রেজির রক্ত মাটির সঙ্গে মিশলো, আর ওই গুলির আওয়াজের কারণে টাইম আবারও রিসেট হয়ে গেল। আনন্দ ছিটকে গিয়ে পড়লো আবারও অন্য সময়। কিন্তু এবার আনন্দ বুঝতে পেরেছে এই লুপ ভাঙার একটাই পথ, তাকে যে কোনো একটা সুন্দর মুহূর্ত চুজ করতে হবে, আর সেই মুহূর্ত থেকে কোনো রকম রক্তপাত বা কোনো বড় আওয়াজ এর মধ্যে কোনোটাই হতে দেওয়া যাবে না, তাহলেই লুপ ভেঙে যাবে। কিন্তু প্রশ্ন হলো কোন মুহূর্তটাকে বেছে নেবে সে। এখন সে এসে পড়েছে 1994 সালের সেই মুহূর্তে, যেখানে পিটারকে 3 জন কয়েদিরা ধরে মারার চেষ্টা করছিল। কিন্তু এবার আনন্দ আর দাঁড়িয়ে দেখলো না, সে দৌড়ে সেখানে গেল আর কয়েদিদের সরিয়ে পিটারকে বাঁচালো। আর পিটারকে সে ব্যাপারটা বুঝিয়ে দিল, যাই হোক না কেন গুলি করবেন না, কোনোভাবে যেন রক্ত মাটিতে পড়ে না। পিটার অবাক হয়ে তাকিয়ে রইল। আনন্দ তারপর দৌড়ে গেল স্টিফেনের কাছে। স্টিফেন তখন মুতব্বেলকে বাঁচানোর জন্য প্রস্তুত হচ্ছে। আনন্দ তার সামনে গিয়ে তাকে থামালো আর বন্দুক দিয়ে গুলি করতে মানা করলো, আর বললো, আমি কেরালা পুলিশ, আপনাকে এই জায়গা এখনই ছেড়ে যেতে হবে। স্টিফেন বলল, না আমি যাব না, আমার সঙ্গীদের ওরা মেরেছে, আমি এদের ছেড়ে কথা বলবো না। কিন্তু আনন্দ একটু থামলো আর তারপর বলল, আপনি যদি না যান তাহলে আপনি আপনার স্ত্রী আর সন্তানকে কোনোদিনও দেখতে পাবেন না। কথাটা শুনে স্টিফেন একটু চমকে গেল। আর আনন্দ নিজের ওয়ালেট থেকে একটা ফটো বের করে দেখিয়ে বলল, এই মানুষটাকে চেনেন? স্টিফেনের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল ফটোটা দেখে, কারণ ছবির মানুষটা সে নিজেই। আনন্দ বলল, এটা আমার বাবার ছবি। আমার বাবা 26শে মে 1994 সালে হারিয়ে গেছিল। আমি তাকে কোনোদিনও দেখিনি। বাবা ছাড়া বড় হওয়া বড্ড কষ্টের। কথাগুলো শুনে স্টিফেন হতবাক, সে রীতিমতো কাঁপতে লাগলো। আনন্দ তাকে বলল, বিশ্বাস করছেন না আপনি? ঠিক আছে, আমার আইডি কার্ডটা দেখুন, এই যে আমার জন্ম তারিখ 26শে মে 1994, এই ডেটেই হয়েছিল না আপনার ছেলে? এবার স্টিফেন বুঝতে পারলো এই ছেলেটা যে তার সামনে দাঁড়িয়ে আছে এ তারই ছেলে। যে সন্তান আজকে জন্মাবে সেই সন্তান বড় হয়ে তার কাছে এসছে। স্টিফেন যেন এই বিষয়গুলো কিছুতে হজম করতে পারছে না, কিন্তু আনন্দ তাকে তখন আরো প্রমাণ দিল। আপনি দেখবেন এক্ষুনি জঙ্গলের পাখিরা ডাকতে শুরু করবে, আর একটা চামচিকাও আপনার গায়ে পটি করবে, আর তারপর ওদিক থেকে শুনবেন মোতব্বেলের চিৎকার। আর সত্যি ঠিক এমনটাই হলো। স্টিফেনের এবার সম্পূর্ণ বিশ্বাস হলো। কিন্তু ঠিক তখনই আনন্দ দেখলো পাশে একটা গাছের পেছনে আর একটা আনন্দ লুকিয়ে আছে। সেটা আগের আনন্দ যে প্রথমবার এই সময় এসেছিল, আর তখন সে কিছুই জানতো না। রেজিকে বাঁচানোর সময় আমরা আগে একবার দেখেছি টাইমের ওভারল্যাপ হতে, আর এখন যে আমরা আনন্দকে দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু জেনে গেছে, আর সে সমস্ত কিছু বুঝতেও পারছে। তাই সে স্টিফেনের হাত থেকে বন্দুকটা নিয়ে নিল আর কয়েদিদের উপর তাক করে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। কিন্তু গুলি সে চালালো না, যে কারণে সেখানে রক্তও পড়লো না, আর এখানকার সময়ের লুপটাও ভেঙে গেল। আনন্দ স্টিফেনকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাকি টিম মেম্বারদের ডাকুন, সবাইকে নিয়ে ওই মন্দিরের কাছে আসুন। এখান থেকে বের হওয়ার একটাই পথ আছে।
স্টিফেন ঠিক সেরকমটাই করলো। সেলভাম ছাড়া বাকি সবাই সেখানে এলো, কারণ সেলভামকে কয়েদিরা আগেই মেরে ঝুলিয়ে দিয়েছে কাচের সঙ্গে। আর সেখানে যেহেতু কোনো রক্তপাত বা গুলির আওয়াজ হয়নি, তাই লোকটা মারা গেলেও সেখানে কোনো সময়ের লুপ তৈরি হয়নি। যে কজন বেঁচে আছে সবাই তারা মন্দিরের সামনে এক জায়গায় হলো। আর আনন্দ বলল, এই জঙ্গল থেকে বের হওয়ার একটাই উপায়, এই মন্দিরের চারিদিক হয়ে আমাদের সাপের মতো প্যাচ দিয়ে দিয়ে বের হতে হবে। আনন্দ এটা আগেই বুঝে গেছে, ওই রহস্যময় লোকটা যে গাছে শার্পিল চিহ্ন আঁকছিল ওটাই জঙ্গল থেকে বেরোনোর উপায়। স্টিফেনের টিম মেম্বার পিটারও এটা কোনো একভাবে বুঝে গেছিল, কারণ আমরা গল্পের একদম শুরুতে যখন পিটারকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম, সেও রাস্তায় ঠিক একই রকম চিহ্ন আঁকছিল, যেটা সেখানে থাকা ছোট্ট মেয়েটা খেয়াল করেছিল। সময় নষ্ট না করে এবার সবাই মন্দিরের চারপাশ দিয়ে শার্পিল ভাবে হাঁটতে শুরু করলো, কিন্তু জঙ্গলের ভেতরে কয়েদিরা এখনো রয়েছে। তারা একে একে সবার উপর হামলা করতে লাগলো। প্রথমে মুথুব্বেলকে শেষ করলো, তারপর মনীষ স্বামীকেও। কিন্তু স্টিফেন, পিটার আর আনন্দকে তারা মারতো, তার আগে এরা তিনজন মিলে কয়েদিদের শেষ করে ফেললো। আনন্দ একটা গুলিও তাদের উপর চালালো না। তিনজন হাঁটতে লাগলো, ক্লান্ত, আহত, কিন্তু থামলো না। এই সময় হঠাৎ একজন বেঁচে যাওয়া কয়েদি পেছন থেকে অ্যাটাক করলো একটা ধারালো কাঠের টুকরো দিয়ে। সে আনন্দকে মারতে চাইলো, কিন্তু স্টিফেন তাকে ধাক্কা দিয়ে আঘাতটা নিয়ে নিল নিজের কাঁধে। আনন্দ চিৎকার করে উঠলো, বাবা! তার আগেই কয়েদিটা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু স্টিফেন ব্যথায় কুকড়ে গেলেও সে ঠোঁটের পাশে হাসি এনে তার ছেলেকে বলল, আমি ঠিক আছি। এই বলে সে কাঠের টুকরোটা বের করতে গেল, কিন্তু আনন্দ তাকে বলল, বাবা, বের করবেন না ওটা, রক্ত একবার পড়লেই আবার সবকিছু প্রথম থেকে শুরু হয়ে যাবে। কিন্তু আনন্দ তাকে সেটা বুঝিয়ে বলতো তার আগে স্টিফেন সে কাঠটা বের করে ফেললো, আর রক্তের ফোঁটা মাটিতে পড়তেই আকাশ আবারও কালো হতে শুরু করলো। সমস্ত কিছু একই রকম হলেও সময় কিন্তু বদলালো না, কারণ রক্ত মাটিতে পড়লেও কোনো তেজ আওয়াজ এবার হয়নি। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তারা আবারও হাঁটতে শুরু করলো। এভাবে আরো বেশ কয়েক ঘন্টা হাঁটার পর তারা দূরে একটা গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেল। মানে তারা রাস্তার কাছে চলে এসছে। সবাই সে আওয়াজের দিকে এবার ছুট লাগালো, আর এবার তারা সত্যি জঙ্গল ছেড়ে রাস্তার কাছে এসে পড়লো। একটা গাড়ি আসছে। আনন্দ গাড়িটাকে থামালো আর ড্রাইভারকে জিজ্ঞেস করলো আজকের তারিখ কি। ড্রাইভার বললো 26শে মে 1994। আনন্দের বুকটা যেন ভরে গেল। স্টিফেন আর পিটারকে সে গাড়িতে তুলে দিলেও সে নিজে সেখানে উঠলো না। স্টিফেন জিজ্ঞাসা করলো, তুমি আসছো না? কিন্তু আনন্দ বলল, আমি 1994 সালের নই, আমাকে ফিরতে হবে আবার সেখানে। আর স্টিফেনের দিকে তাকিয়ে বলল, আপনি যান, আপনার ছেলেকে দেখতে হবে, আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনে যেন স্টিফেনের চোখ ভরে এলো। গাড়ি চলে গেল, কিন্তু আনন্দ একা দাঁড়িয়ে রইল সেই রাস্তার পাশে। বুকের ভেতরে তার একটা অদ্ভুত অনুভূতি। সে তার বাবাকে বাঁচিয়েছে, বাবার মুখটাও দেখেছে, কথাও বলেছে, এমনকি বাবা তাকে বাঁচানোর জন্য আঘাতটা তার উপর নিয়ে নিয়েছে। এটাই কি মায়া? কিন্তু এখন সমস্যা একটাই, সে আছে 1994 সালে, তাকে ফিরতে হবে 2024 সালে। উপায় একটাই, রক্ত ফেলতে হবে আর বড় কোনো আওয়াজ করতে হবে। আনন্দ আবারও জঙ্গলের ভেতর ঢুকে সেই মন্দিরের সামনে পৌঁছালো, আর স্টিফেনের কাছ থেকে নেওয়া সে বন্দুকটা বের করে সে নিজের উপরেই গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে সময় বদলে গেল। আনন্দের চোখ খুলল 2024 সালে হসপিটালের মধ্যে, ঠিক যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এক অদ্ভুত ভাবে আনন্দের চোখ খোলে, যেন সে কোনো অন্য দুনিয়া থেকে ফিরে এসেছে। কিন্তু এবার সে হসপিটালে একা বসে না, তার পাশে বসে আছে স্টিফেন, ইয়ানি তার বাবা। তিনি জীবিত, সুস্থ, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। আনন্দ যেন বিশ্বাসই করতে পারছে না। তার চোখ যেন জলে ভেজে আসলো। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু যেহেতু স্টিফেন 1994 সালে জঙ্গলে আটকায়নি, তাই 2024 সালে স্টিফেনের ওয়াকিটকিতেও সেই আওয়াজ আসেনি। তাই অশোকায়ন, আনন্দ আর রেজিকেও জঙ্গলে যেতে হয়নি। মানে এই 2024 সালের কোনো লুপ তৈরিই হয়নি। আনন্দ এখন বাবা হয়েছে, আর তার নিজের বাবাও পাশে আছে। পুরো হ্যাপি ফ্যামিলি। আনন্দ নিজের চোখের জল মুছলো। তার বুকের ওপরে থাকা ভারটা যেন নেমে গেল। কিন্তু জীবন এত সহজে শান্তি দেয় না। কিছুদিন পরেই আনন্দের বদলির দিন এলো। কোনো এক কারণে আনন্দকে কেরালার সেই গ্রামে ট্রান্সফার করা হলো। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। আনন্দ এবার কোনো কনস্টেবল নয়, সে এবার থানার এএসআই। তার পাশে তার বাবা ছিল, সে বড় পজিশনেই চাকরি পেয়েছে। যেতে যেতে রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে আনন্দ দেখতে পেল অশোকানকে। তার গাড়ি খারাপ হয়ে গেছে। অশোকান আনন্দকে এবার স্যার বলে সম্বোধন করলো, কিন্তু আনন্দ একটু থমকে গেল। তার বুকে একটা ধাক্কাও লাগলো, কারণ এই মানুষটার সঙ্গে সে জঙ্গলে গিয়েছিল, ইভেন তার লাশটাও সে দেখেছিল। কিন্তু অশোকান তাকে দেখে চিনতেও পারছে না, যেন আগে তারা কোনোদিন দেখাই করেনি। আনন্দ একটু উষ্ণ গলায় হেসে তাকে নিজের গাড়িতে উঠতে বলল। দুজন একই গাড়িতে চলতে লাগলো, আর পথে যেতে যেতে সেই দিনের মতোই একটা ফোন এলো। রেজি কিছু ছেলে মেয়েকে ধরেছে। জঙ্গলের পাশে তারা অশ্লীল ভিডিও বানাচ্ছিল। আনন্দের বুকটা যেন কেঁপে উঠলো। সবকিছু কি তবে সেই একই রকম হচ্ছে? কিন্তু এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়িটা ধাক্কা খেলো কিছুতে। কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আনন্দ দ্রুত গাড়ি থেকে নামলো, কিন্তু এবার এটা পিটার নয়, একটা মেয়ে। মেয়েটা রাস্তায় পড়ে আছে, সে আহত।
আনন্দ তাকে তাড়াতাড়ি করে গাড়িতে তুললো আর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। মেয়েটার পরিবারকেও খবর দেওয়া দরকার, তাই মেয়েটার কাছ থেকে সে ফোন নিয়ে লক খুলতেই ওয়ালপেপার দেখা মাত্র আনন্দের শ্বাস বন্ধ হয়ে আসলো। ওয়ালপেপারে একটা মেয়ের ছবি, তার পাশে দাঁড়িয়ে আছে একটা বৃদ্ধ মানুষ। সেই মানুষটা আনন্দ নিজেই, কিন্তু অনেক বুড়ো। মানে এই মেয়েটা ভবিষ্যৎ থেকে এসছে আর সে আনন্দেরই মেয়ে, তার নিজের সন্তান। যে মেয়েটা আজ সদ্য জন্ম নিয়েছে সে এখন বড় হয়ে তার কোলে চলে এসছে। মেয়েটা কাঁপতে কাঁপতে আনন্দকে পাপা বলে ডাকতে লাগলো। আনন্দ তার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার কোলেই মেয়েটার চোখ বন্ধ হয়ে গেল। মেয়েটার নিথর শরীর পড়ে থাকলো আনন্দের কোলে। দুঃখে কষ্টে আনন্দ গাড়ি থামাতে বলে গাড়ির বাইরে এসে দ্রুত সে নিতুকে ফোন করলো। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, মেয়ে ঠিক আছে তো? ওপাশ থেকে তার স্ত্রী নিতু বলল, হ্যাঁ ঠিকঠাকই আছে, এইমাত্র ঘুমিয়েছে। আনন্দ যেন একটু স্বস্তি পেল, মানে ভবিষ্যৎ বদলানো যাবে। মেয়ে এখন ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কি হবে এই ভাবতে ভাবতে সে জঙ্গলের বাইরের দিকে তাকালো আর দেখতে পেল জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে আছে ঘোড়ার উপর বসে একটা মানুষ। ঘোড়াটা সাদা। আনন্দ বুঝতে পারলো লোকটা কে। লর্ড গ্যাব্রিয়েল, সেই পর্তুগিজ রাজা যে শত শত বছর ধরে এই জঙ্গলে আটকে আছে। সে আনন্দের দিকে তাকিয়ে যেন একটা ভয়ঙ্কর হাসি দিল, যেন কোনো চ্যালেঞ্জের হাসি। যেন সে হাসি দিয়েই বুঝিয়ে দিতে চাইছে, তুমি লুপ ভেঙেছো ঠিকই, কিন্তু আমাকে থামাতে পারোনি। আনন্দ বুঝতে পারলো 1994 সালের লুপ আর 2024 সালের লুপ সে ভেঙেছে ঠিকই, কিন্তু মূল সমস্যা এখনো আছে। কারণ মূল অভিশাপ শুরু হয়েছিল রাজা গ্যাব্রিয়েলের হাতে। সেই উপজাতির হত্যার মুহূর্ত, ওই মুহূর্তগুলো থামাতে না পারলে এই অভিশাপ চলতেই থাকবে। মানে আনন্দের মেয়েও ভবিষ্যতে কোনো এক সময় এই জঙ্গলে এসেছিল, আর যেহেতু জঙ্গল তখনও পর্যন্ত অভিশপ্ত, সেও এই জঙ্গলের সময়ের ফাঁদে ঢুকে পড়েছিল। কিন্তু লর্ড গ্যাব্রিয়েল জঙ্গলের কিনারায় এসেও সে বাইরে আসলো না। আনন্দের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সে আবারও অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতরে। আনন্দ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এখন ভয় নেই, আছে সংকল্প। সে জানে পরের পদক্ষেপ কি। তাকে আবারও যেতে হবে ওই অভিশপ্ত জঙ্গলে। এবার লুপ ভাঙতে নয়, বরং একেবারে শিকড় থেকে ওই অভিশাপ উপড়ে ফেলতে। আর এর সাথেই এই গল্পের পুরোপুরি শেষ। মুভির পরের পার্ট এখনো রিলিজ হয়নি, তবে মুভিটা যে পরিমাণে জনপ্রিয় হয়েছে আশা করি পরের পার্ট আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। আর এই কাহিনী তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। বাকি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে ডিসপ্লের উপরেই পপ আপ হতে দেখতে পাচ্ছ, এখান থেকে চুজ করতে পারো, বা চ্যানেল পেজ থেকে আরো অনেক অপশন খুঁজে পাবে, সেখান থেকেও দেখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।